অনেকগুলো সংস্কার কমিশন করছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করে নাই। তেমন আমরা ছোটবেলায় পড়ছি। এগুলো আমাদের দেশের রাজনীতির ট্র্যাজেডি আমি মনে করি। আপনারা কিছুই করেন নাই, কারণ এটাই নিয়ম বাংলাদেশের। এখন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এটা আলোচনা আসবে না, কেউ করবে না, কোনো টেলিভিশনই করবে না, কোনো রেডিও করবে না। আগে গেলে আজকে কেবল করতো না, একদম অগাস্টের প্রথম দিন থেকেই ওই পপ আপ চালাইতো, শোকাবহ আগস্ট, শোকাবহ আগস্ট। এখন এটা বলবে না কিন্তু। তো এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি, আমাদের দেশের রাজনীতি এই জায়গায় পিছিয়ে আছে। একজন মহান নেতা বা নেত্রী, আমরা তাকে নিয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। বেগম খালেদা জিয়ার জন্মদিন যেটা ছিল, দেখেন ভেরি ইন্টারেস্টিং, বেগম খালেদা জিয়ার জন্মদিন যখন হলো, এটা নিয়ে আওয়ামী লীগ যে নাটকটা করছে, আওয়ামী লীগ যে আচরণটা করছে, আমার কাছে এটা আচরণটা খুব মানে কি বলবো, অশ্লীল আচরণ মনে হয়েছে। বঙ্গবন্ধু মারা গেছে, এত বড় শোকের ঘটনা আমাদের দেশে খুব কম হয়েছে আমি মনে করি, ভয়ঙ্কর শোকের ঘটনা। কিন্তু তার মানে কি এই যে ওই দিন কারো জন্ম। ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আমার সর্বডানে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে আজ প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, এবং যেমনটি বলা হয়ে থাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। এই যে খালেদা জিয়া নেতৃত্ব সংগ্রাম বিএনপিকে দল হিসেবে কতটা পরিণত করেছে বলে মনে করেন? এখানে কয়েকটা বিষয়। একটা হলো খালেদা জিয়া জন্মবার্ষিকী, ইন্টারেস্টিং হলো এটা যদি আজকে থেকে 3 বছর আগে অনুষ্ঠানটা আপনি এখানে করতেন, আপনি উপস্থাপক, আপনার প্রতিষ্ঠান, খালেদা জিয়ার জন্মবার্ষিকী আলোচনা করতেন না, আপনি আলোচনা করতেন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী নিয়ে। এটি হলো আমাদের দেশের রাজনীতির ট্র্যাজেডি আমি মনে করি। আপনারা কিছুই করেন নাই, কারণ এটাই নিয়ম বাংলাদেশের। এখন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এটা আলোচনা আসবে না, কেউ করবে না, কোনো টেলিভিশনই করবে না, কোনো রেডিও করবে না। আজকে কেবল করতো না, একদম অগাস্টের প্রথম দিন থেকেই ওই পপ আপ চালাইতো, শোকাবহ আগস্ট, শোকাবহ আগস্ট। এখন এটা বলবে না কিন্তু। তো এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি, আমাদের দেশের রাজনীতি এই জায়গায় পিছিয়ে আছে। একজন মহান নেতা বা নেত্রী, আমরা তাকে নিয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। এই কারণে কি জানেন, তারা তো আমাদের আসলে কিছু শিখাইতে পারে নাই, আমরা তো শিখিনি কিছু। বঙ্গবন্ধু কিছু শিখাইতে পারে নাই আমাদেরকে, বেগম খালেদা জিয়াও কিছু শিখাইতে পারে নাই। বেগম খালেদা জিয়ার জন্মদিন যেটা ছিল, দেখেন ভেরি ইন্টারেস্টিং, বেগম খালেদা জিয়ার জন্মদিন যখন হলো, এটা নিয়ে আওয়ামী লীগ যে নাটকটা করছে, আওয়ামী লীগ যে আচরণটা করছে, আমার কাছে এটা আচরণটা খুব মানে কি বলবো, অশ্লীল আচরণ মনে হয়েছে। বঙ্গবন্ধু মারা গেছে, এত বড় শোকের ঘটনা আমাদের দেশে খুব কম হয়েছে আমি মনে করি, ভয়ঙ্কর শোকের ঘটনা। কিন্তু তার মানে কি এই যে ওই দিন কারো জন্মদিন হতে পারবে না? তারা তো এটা ঠেলতে ঠেলতে এমন জায়গায় নিয়ে গেছিল, শেষ দিকে খালেদা জিয়া নিজেই বলতো যে আমার জন্মদিন পালন করার দরকারই নাই। উনি নিজেই শেষ দিকে কয়েকটা জন্মদিন উনি বলছে আমার জন্মদিন তোমরা পালনই করো না। উনি বলছেন, কেন বলছেন? ওই যে অশ্লীলতা ছিল আওয়ামী লীগের, তার কারণে বলছেন। তো আমার কথা হলো যে বঙ্গবন্ধুর মৃত্যু বিশাল ঘটনা, অনেক শোকের ঘটনা, একটা ফ্যামিলিকে আপনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমি আবার এটাও স্বীকার করি যে বঙ্গবন্ধু ওনার শাসনকাল ভালো চালাতে পারেন নাই, উনি স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন বাকশালের মাধ্যমে, এগুলি কিন্তু ওনাকে সমালোচনা আপনি করবেন। কিন্তু ওনার এই ব্যর্থতার কারণে ওনার পুত্রবধূ মারা যাবে, একজন পুত্রবধূ সন্তান সম্ভাবনা ছিল, তাকে হত্যা করা হয়েছে, শিশু সন্তানকে হত্যা করা হয়েছে, ওনার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তো তারা কি অপরাধ করছে? তার আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে, তারা কি অপরাধ করেছিল? এইটাকে আবার ইদানিং দেখে গ্লোরিফাই করা হয়, বলা হয় যে ওইটা তার নাকি মহানায়ক ছিল ইতিহাসের। তো এইগুলি হলো আমাদের দেশের মূল সমস্যা, যে আমরা ইতিহাসকে নির্মোহভাবে বিশ্লেষণ করতে পারি না। আমরা ইতিহাসকে আমার মতো করে প্রতিবার 5 বছর 10 বছর 15 বছর পর পরে আমরা ইতিহাস নতুন করে লিখি, আমরা যে এটাই নতুন ইতিহাস। এবং নতুন ইতিহাসকে জাস্টিফাই করার জন্য, নতুন ইতিহাসকে এস্টাবলিশ করার জন্য আবার অনেক কিছু তৈরি করি, এই যে মিউজিয়াম তৈরি করি, হ্যান করি তেন করি। ভাই এইগুলো জানেন কি, মানুষকে বিভ্রান্ত করার, জাতিকে বিভক্ত করার একটা প্রক্রিয়া দেশ জুড়ে চলছে। এর থেকে আমি বাড়িতে হবে। অবশ্যই আমি তো মনে করি 15 আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন, যেহেতু উনি নিজে দেখেন, আমার জন্মদিন কবে সেটা সবচেয়ে বড় প্রমাণ হলো আমি কবে দাবি করছি। আমার জন্মদিন মনে করেন বললাম, যেমন আমার জন্মদিন বলি আপনাকে,
আমার জন্মদিন হলো 14 আগস্ট। এই পুরো আওয়ামী লীগের সময় আমার বন্ধু বান্ধব আমাকে বলতো যে তোমার তো কানের কাছ দিয়ে গুলি চলে গেছে, কারণ তোমার যদি একদিন পরে হইতো তাহলে তুমি তো পালনই করতে পারত না। এখন বঙ্গবন্ধুর মৃত্যুর তো 15 বছর আগে আমার জন্ম হয়েছিল। কিন্তু এই প্র্যাকটিসটা আমরা দেখেছি জনাব মাসুদ কামাল, জোর করে শোক পালনে উদ্বুদ্ধ করা, আবার শোক পালন থেকে বিরত রাখা, কোনটাই কি কাজে এটা হলো এসেছে? আমাদের জাতীয় রাজনীতির সবচেয়ে দৈন্য দৃশ্য এটা, যে এটা আমরা এটা চাই নাই ভাই। আমরা এটা ঐক্যবদ্ধ, একই দিনে আমার দাদা মারা যাবে, একই দিনে আমার নাতি হবে, হতেই পারে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে আপনারা বলেন না কেন? ওনার যেদিন জন্ম সেদিন তো ওনার মৃত্যু, সমস্যাটা কি হয়েছে? মৃত্যুর দিন জন্ম হতে পারবে না? বেগম রোকেয়ার কি হয়েছে? বেগম রোকেয়ার কিন্তু একই জিনিস, যেদিন জন্ম ওই দিনই মৃত্যু। তাহলে ওই দিন আপনি কি করবেন? আনন্দ করবেন নাকি শোক করবেন? ভাই পৃথিবীতে আমি আসছি মরবো, এখন আমি যেদিন মরবো ওই দিন কেউ জন্ম নিতে পারবে না, এটা কেমন কথা? তো এই যে আপনার রাজনৈতিক যে সংকীর্ণতা, এখান থেকে বেরোতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন আওয়ামী লীগের রাজনীতির উপর অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাহী আদেশ দিয়ে গেছে যেটা স্থগিত থাকবে, অতএব বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, ব্রাত্য হয়ে গেছে। এটা কেন? এগুলো ঠিক না। আমরা জাতি হিসাবে আমরা সবাইকে যার যার অবস্থানে সে থাকবে, যার যার অবস্থানের কারণে সে সম্মানিত হবে অথবা সমালোচিত হবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যার যার রাজনীতি সে করবে, কিন্তু আপনি জোর করে বলবেন যে এইটা বলবে ওটা বলে এটা বলতে পারবে না। মানে বঙ্গবন্ধুর মৃত্যুকে বলতে পারলে খালেদা জিয়ার জন্মের কথা বলা যাবে না, আবার জন্মদিন পালন করলে মৃত্যুর কথা বলা যাবে না, কেন? এই জায়গাটা আমি মনে করি আমাদের ভাই এই হওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। জনাব এম এ আজিজ, যে জায়গা থেকে জনাব মাসুদ কামাল শেষ করেছে সেখান থেকে যদি প্রশ্নটি রাখি, তিনি যে দৈন্যতার কথা তুলে ধরেছেন, যে রাজনৈতিক সংকীর্ণতার কথা বলেছেন, সেখান থেকে বেরোবার পথ আসলে কি? দেখেন, লম্বা পথ পেরিয়ে আসছি, স্বাধীনতার 55 বছর। আমরা সবসময় এই কালকে কী করবো এটাই চিন্তা করেছি, কিন্তু জাতি গঠনের কেউ চিন্তা করে নাই। রাজনীতিবিদরা তো জাতি গঠন করতে হতো, এই সংস্কৃতি মনা কালচার এগুলো তৈরি করা উচিত ছিল। এটা তো আমাদের তো ধরেন 71-এ এটা সম্ভব ছিল, 71-এ এটা মুক্তিযুদ্ধ হলেও বিপ্লব বলতে পারতেন, কিন্তু শুরুটা তো আমরা সেভাবে করি নাই। জাতি গঠনের ব্যাপারে আমাদের রাজনীতিবিদরা গোড়ার থেকে উদাসীন। এখন পর্যন্ত আপনি দেখেন, সর্বশেষ ইউনিট সরকার আসছে, তারা অনেকগুলো সংস্কার কমিশন করছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করে নাই। যেমন আমরা ছোটোবেলায় পড়ছি, আদর্শ লিপি পড়েছি, যে গাড়ি ঘোড়া চড়ে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। এরকম কানারে কানা কইও না, মনে কষ্ট পাবে, এগুলো তো আমরা শিখেছি। এই যে মানবিকতা যে তৈরি করা, এখন যেটা ধরেন মাসুদ কামাল ভাই ঠিকই বলেছে, ধরেন একজন জন্ম নেবে আর একজন মৃত্যু বরণ করবে, একই দিনে তো হতে পারে, এটা তো বাধা নাই। এখন ব্যাপারটা হলো আমি কবে জন্ম নিয়েছি, আমি যদি নাও জানি, আমার বাবা মা জানে, এর বাইরে তো জানার কথা না। আমার বাবা মা স্কুলে, ধরেন আমরা আগের আমলে আমরা দেখছি স্কুলে বয়স কিন্তু কমিয়ে লেখা হতো, হ্যাঁ কমিয়ে লেখা হতো জানুয়ারি 1 তারিখে, হ্যাঁ। সার্টিফিকেটের বয়স আগের আমলে, ধরেন আমাদের সময়ের সার্টিফিকেটের এজ দেখে আপনি এজ মাপতে পারবেন না, কারণ আমাদের আগে জন্ম নিবন্ধনই ছিল না। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা সার্টিফিকেট দিত, সেটাই ঠিক। এরকম এখন তো ধরেন কিছু কিছু আছে, জন্মগ্রহণ করার পরে আপনার নিবন্ধন করা হয়, হয়তো কিছু রেকর্ড থাকে, কিন্তু প্রত্যেকটা শিশুর যেদিন জন্ম হয় সেদিন তো নিবন্ধন হওয়া উচিত। আমাদের বাংলাদেশে এখনও এই কালচার তৈরি হয়নি, এখনও না, জাতি গঠন করেই নেই। সুতরাং আমরা যে বলতেছি যে ধরেন বঙ্গবন্ধু সপরিবারে মারা গেছে, এটা তো সত্য, কিন্তু সেই সময় ধরেন আরেকজনের জন্ম হয়েছে, এটা হতে পারবে না? হতে পারবে তো, খুবই স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এবং ওই যে বললো, উদাহরণ দিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মৃত্যু একদিন, বেগম রোকেয়ারও তাই। তো এখন কোনটা করবে, শোক করবে না আনন্দ করবে, কোনটা করবে? তো এই জন্যে আমার মনে হয় যে এ ব্যাপারে ব্যক্তির স্বাধীনতাটাই দরকার। তো এখন যেটা হলো, ধরেন বেগম খালেদা জিয়া, তার যেটা জন্মদিনের চাইতে আরেকটা দিন আছে, ধরেন তিনি যে কমপক্ষে 50 থেকে 60 বার আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, আমি দেখেছি উনি অল্প কথা বলতেন,
অল্প কথা বলতেন, কিন্তু শেষ পর্যন্ত শুনতেন বেশি। শোনার পরে যে সিদ্ধান্তটা নিতেন, এই সিদ্ধান্তটা কিন্তু সাংঘাতিক ঐশ্বরিক ক্ষমতা ছিল এবং স্বশিক্ষিত ব্যক্তি ছিল। তিনি যে সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্ত কখনো ভুল হতো না এবং সিদ্ধান্তে সে আপোষহীন ছিল। এবং হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনি খেয়াল করে দেখেন 1/11-এর সময়ও খেয়াল করে দেখেন শেখ হাসিনা আত্মসমর্পণ ঠিকই করলো, সে বিদেশ চলে গেল, কিন্তু বেগম বিদিয়া কিন্তু যান নাই। এবং আপনি দেখেন সে মৃত্যুকে আলিঙ্গন করছে কিন্তু আপোষ করেন নাই। এই যে আপনি বলতে পারেন যে 60 বার দেখা হলো কেমনে, কারণ আগে হরতাল কালচার ছিল। হরতাল দিলেই উনি নিয়ে আমাদের সাংবাদিকদের একটা টিম, সিনিয়র টিম নিয়ে আড্ডা মারতেন এবং তিনি আলোচনা করতেন, শুনতেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতেন, অল্প কথা বলতেন। অর্থাৎ এই যে কারেক্ট সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত আপনি খেয়াল করে দেখেন তো 5 তারিখের পরে যে জনসভাটা আপনার পল্টনে হলো, সেখানে তিনি হুইল চেয়ারে, আমি তো বলবো তিনি পথযাত্রী, হুইল চেয়ারে বসেও বলতেছে যে এখন বিভক্ত নয়, সবাই মিলেমিশে দেশটা করতে হবে, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এটা কিন্তু হুইল চেয়ারে বসেও বলছেন। সে রীতিমতো দেশ জাতির জন্য আলিঙ্গন করছে। কিন্তু ইতিহাসে যার যতটুকু অবদান, তার সেই প্রাপ্য অবদানটুকু কি আমরা নিশ্চিত করতে পারি? এটা তো আমাদের ইতিহাসই তো স্বীকার করি নেই। বলেন মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস আছে? কেউ লেখছে? এই যে অভ্যুত্থানের, এখন তো শুনতেছি অভ্যুত্থানের ভিতরে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে এখন জুলাই যোদ্ধা হিসেবে বেনিফিট নিচ্ছে। সুতরাং এই মুক্তিযুদ্ধের মতো যেমন কতজন মুক্তিযোদ্ধা, কতজন বীরাঙ্গনা, কতজন রাজাকার, কতজন ভারতে গেছে, কতজন মারা গেছে, কোনো হিসাব নিকাশ নাই। তো ঠিক জুলাই, এই যে অগাস্টে যে বিপ্লব হলো, 5 তারিখে অগাস্টে পর্যন্ত জুলাই, ধরেন জুলাই আগস্টে আন্দোলন, এটারও ইতিহাস লেখা হচ্ছে না। এবং এটা দাবি করা হচ্ছে কে এটার মাস্টার মাইন্ড ছিল, অর্থাৎ কে সামনের দায়িত্ব ছিল। এবং যারা মাসুদ কামাল যে বিষয়টি তুলে ধরেছেন যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ইতিহাসও বদলে যায়, নতুন করে ইতিহাস লেখা হয়। ইতিহাসটা ওইটাই তো বলছি যে আমরা তো জাতি যদি গঠন করতে পারতাম, ওই আগের দিনে আমরা ছোটবেলায় দেখছি যে মানুষ দরিদ্র ছিল কিন্তু মনে কষ্ট ছিল না, কারণ এখন মানুষ সব বৈষয়িক হয়ে গেছে, রাজনীতিবিদরাও বৈষয়িক হয়েছে, কারণ তারা ওই আগের ইতিহাস যেটা ছিল ওটা পাল্টায়া তার পক্ষে মাইলেজ নিতে চায়, সে সবসময় শ্রেষ্ঠ এটা প্রমাণ করার প্রতিযোগিতায় থাকে। এবং আমরা এই জন্যে দেখেন আমাদের দেশে কিন্তু এখনও অনেক বলা হয় অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে গেছি। আপনি বলেন কোন দলটার ভিতরে কোনো ডেমোক্রেসি আছে বলেন? আমাকে ডেমোক্রেসি তো সবাই খাওয়াচ্ছে। অভ্যুত্থানের পরে শেষের দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই, তো সেটা তো গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চাই। তো এটা কোন দলের মধ্যে আছে বলেন তো দেখি, কোন দলে আছে? একটা দলের নাম বলেন আছে? নাই। সুতরাং অর্থাৎ আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ইলেকশন হলো, দায়িত্ব ক্ষমতা ছাড়লো না আইয়ুব খান, তারপরে মুক্তিযুদ্ধ। তো এই জন্যই বলছি যে আমরা শুরু থেকে আমাদের জাতিটা গঠন করা উচিত ছিল, কালচারটা তৈরি করা উচিত ছিল, আমরা সেই কালচার তৈরি করতে পারি নাই। এই জন্যেই এখন রাজনীতিবিদরা শুধু আপনি খেয়াল করে দেখেন একে অপরের শুধু কিভাবে মেলাইন করবে, একে অপরের মাইলেজ পাবে, এই চেষ্টাই ব্যস্ত থাকে। যেমনটি সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি। কিন্তু একটি প্রশ্ন রাখতে চাই যে শেখ হাসিনার অপরাজনীতির কালিমার কারণে কি বঙ্গবন্ধুর অবদান কোনোভাবে মুছে ফেলা সম্ভব? না, দেখেন বিএনপি তো বলে যে জিয়াউর রহমান প্রথমে তিনি হেড অফ স্টেট হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছিল, তারপরে কারেকশন দিয়েছে যে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু তো সামনে রেখে যুদ্ধ হয়েছে, এটা তো অস্বীকার্য নয়, এটাকে স্বীকার করতে হবে। তো সে আমাদের গ্রেট লিডার, অভ্যুত্থান ঘটাইছে বলেন, জনগণকে জাগরিত করছেন, সব তো সে করছেন, এটা ঠিক। কিন্তু জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, তিনি তো বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা বিএনপি স্বীকার করে। সুতরাং আমার কথা হলো কাউকে শেষ করে ইতিহাস থেকে মুছে ফেলতে চায় কেন?
ইতিহাস থেকে মুছে ফেলার স্কোপ নাই তো। আপনার ইতিহাস ঘুরে ঘুরে ফিরবেই। যে সরকার ক্ষমতা আসে অন্যজনকে অপমান করতে, অপদস্থ করতে চাইলে, ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলে পারবে না তো। এই যে আওয়ামী লীগ তো চেষ্টা করেছে, 17টা বছর মুক্তিযুদ্ধকে পুঁজি করে সব চেষ্টা করেছে, পারে নাই তো। এই ধরেন মুক্তিযুদ্ধের সময় এই যে পুরো ফ্যামিলি মেরে ফেলছে, শেখ হাসিনা তো থাকে নাই, সে জার্মান হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তারপরে দেখেন 1/11-এর সময় বেগম খালেদা জিয়া কিন্তু আত্মসমর্পণ করে নাই, সে দেশেই ছিল, কিন্তু উনি কিন্তু ঠিকই চলে গেছিলেন। তারপর 24-এও তিনি চলে গেলেন, কারণ 24-এ যখন অভ্যুত্থান হলো তিনি রাজনীতি করেন, তিনি তো সেনাবাহিনী SSF পাহারারে ছিল, তিনি তো সেনানিবাসে আশ্রয় নিতে পারতেন, নেন নাই তো, তিনি পালিয়ে গেছেন। সুতরাং আমি বলবো যে রাজনীতি করতে হলে, যেমন আমি বলি অনেক সময় যে আগে যখন প্রেসিডেন্ট হতো তখন আমি আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছিলাম, যে তিনি দেখেন, তিনিও কিন্তু, তাকেও বলা হতো তিনি শান্তি বাহিনীর প্রধান ছিল, কিন্তু তিনি প্রেস ক্লাবে দাঁড়ায় আছি, ট্যাঙ্ক চালাই দিছে, সেনাপ্রধানকে স্যাক করে দিছে, কু করা নিছিল, সেটাকে ট্যাকেল করছে তো, ট্যাকেল করছে। দেশে তো প্রেসিডেন্টের এক সময় গুরুত্ব বেড়ে যায়, দেশে তখন ক্রাইসিস তৈরি হয়। তো সুতরাং আমরা তো এখন ধরেন যে আপনি ওই যে আগে পড়লেন, এখন ধরেন যে এই যে সরকার যে গঠন হয়েছে, যখন শেখ হাসিনা সরকার গঠন করছিল, এই টকশোতে বলছি কচি কাচার আসর, এখন কি বলবেন? এখন তো দেখি সব তরুণ, এটা কি শিশু বলবেন? কি বলবেন বলেন? তাহলে সুতরাং আমার বক্তব্য হলো, কালচার তো ছুটতে পারলাম না, কালচার থেকে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সব যে ধরেন নির্বাচিত, ধরেন মেয়র, চেয়ারম্যান, এদেরকে আগে আইন ছিল যে ফৌজদারি অপরাধে যুক্ত হলে তাকে অপলোড করা যাবে, বাদ দেওয়া যাবে। কিন্তু ইউনিট সরকার এসে বললো যে না, সরকার চাইলেই বাদ দিতে পারবে, সব ইলেকটেড পজিশন সব চেঞ্জ করে দিল। এই সরকার এসে প্রশাসক বসায় দিল, প্রশাসক বসান, কারণ জায়গা তো শূন্য থাকবে না। কিন্তু আপনি একটা বাইছে দলীয় সব লোক একদম ব্লাড টেস্ট করে বসালেন কেন? এখন প্রশ্ন উঠছে। তো আপনি তো কিছুটা অন্তত পক্ষে যোগ্য লোককে আপনি বলেন তো, এই যে ডিসি সব ক্ষমতার উৎস, ডিসি হতে কি আইনস্টাইন হতে হয় নাকি? আইনস্টাইন হতে হয়? ডিসি ইলেকশন কমিশনে আপনি দেখেন, 1 চিমটি আমলা, 2 চিমটি, 1 চিমটি রিটায়ার্ড একটা ব্রিগেডিয়ার জেনারেল, আর জেলার থেকে একজন নারী আইনে ঢুকায় দেয়। কেন আমরা পারি না? এই যে আপনি বলেন ইলেকশন কমিশনে আপনার রিপোর্টার্স ইউনিটি একটা বড় 2,500 ভোটার, ইলেকশন কমিশন তো চেয়ারম্যান আমি থাকি, কোনো সমস্যা তো হয় না, কোনো তো হয় না। কিন্তু এই ইলেকশন কমিশনরা যেহেতু আমলার থেকে নেন, আমলার কাজই হচ্ছে অনুগত থাকা, ইলেকশন সবসময় ইয়ে করে, সরকারের ভাও বুঝে কাজ করে। সুতরাং আপনার কথা হলো যে আগে সুপিরিয়র সার্ভিস ছিল আপনার ইয়েতে, আমরা প্রশাসনে, সুপিরিয়র সার্ভিস এখন নেই। আগে তো সব পেশার থেকে ধরেন লোক যাতে সুপিরিয়র সার্ভিস দিয়ে যে কোয়ালিফাই করতো সে ডেপুটি সেক্রেটারি হতো, এখন তো তা নাই। এখন আপনার ব্লাড টেস্ট করে কার পক্ষে কে তার প্রমোশন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব মাসুদ কামাল, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেয়া, মোবাইলে ভিডিও ধারণ ও সিঙ্গারা বিলি করার অভিযোগে 3 জনকে মারধর করা হয়েছে। অন্তর্বর্তী শাসনামলে আমরা দেখতাম যে এই যে মব সৃষ্টির এক ধরনের পায়তারা বা মবক্রেসির এক ধরনের আমরা উৎপাত যদি বলি, সেটাই তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতাকে এখনো আমরা দেখছি। তাই তো দেখলাম 32 নম্বরের সামনে কেউ গেছে, যে কিছুটা বলছে, অথবা কেউ ভিডিও করছে, কেউ ফুল দেওয়ার জন্য গেছে, তাকে দেখলাম একটা ভদ্রলোক তাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, পিটানো হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি আশেপাশে পুলিশ আছে, তারা কেউ কিছু বলছে না। আরও ভয়ঙ্কর যে প্রবণতাটা, প্রচুর ছেলে মেয়ে, তারা সাংবাদিক কিনা জানি না, তারা মোবাইল দিয়ে ছবি তুলছে। তারা হয়তো এটাকে ছবি তুলে তারা হয়তো ভিউয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় দিবে, অথবা কেউ যার টেলিভিশনে অথবা অন্য কোথাও ব্যবহার করবে। তো আমার কথা হলো কি, আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু একজন লোকের মারছে, পিটাচ্ছে, একজন লোক পিটাচ্ছে, আপনাকে বাধা দিবেন না? তাকে শিগগিরই পিটাতে পারে, আইন অনুযায়ী
পায় না। তো আপনারা কেউ বাধা দিলেন না। এখন আমি তো মনে হয় এই লোকগুলির চরিত্র এমন, যারা ছবিগুলো তুলছিল, এরা এত নিষ্ঠুর প্রকৃতি, এরা মানুষকে না আমার সন্দেহ। ওখানে যদি একজন লোকে কেউ জবও করতো, তাও মনে হয় ওরা ভিডিও করতো। জব করার একটা ভিডিও আমি পাইছি, এটা আমি সেল এবং করবো। তারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছিল। তো পরিচয় যে কেউ দিতে পারে। কেউ নিজেকে জুলাই যোদ্ধা তো কি সে? জুলাই যুদ্ধে মানে সে কি করছে? জুলাই যুদ্ধে এই দেশে কে ছিল না বলেন আপনি আমাকে? কে জুলাই যুদ্ধে ছিল না? জুলাই যুদ্ধের ডেফিনিশন কি বলেন? জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? আমি দেখলাম ওই দিন আমাদের পর্যটন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান পরিচালনার পর্যটন মন্ত্রী, সে বলতেছে যারা জুলাই যোদ্ধা হবে, জুলাই যোদ্ধা এবং যারা জুলাই শহীদ, এদের পরিবাররা বিমানের 50% তাদের ভাড়া মাফ হয়ে যাবে। তারা যদি কোনো পর্যটনে কোনো হোটেলে থাকতে যায়, তাহলে তাদের 36% তারা কমিশন পাবে, মানে কম পাবে। তা আমার প্রশ্ন হলো, এই যে জুলাই আন্দোলনটা, টোটাল আন্দোলনটাই হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তো আপনি যেটা করতেছেন এটা তো কোটা। তো জুলাইয়ের চেতনা যদি আমি বলি, তাহলে তো এই পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই ওখানে ছিল, তাহলে দুজনে মিলে তো জুলাই চেতনা 12টা বানিয়ে দিছে। তো এখন তারা ঘুষ দিচ্ছে এবং সেই ঘুষ নিয়ে কেউ কেউ খুশি হচ্ছে। তো জুলাই যুদ্ধের জিনিসটা কি রে ভাই? জুলাই, আমি বললাম তো, জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? ওই সময় যারা নাকি সরকারের বিরোধিতা করেছে, রাজপথে করেছে, যে যেখানে পারছে করছে, তাহলে সেই জুলাই যুদ্ধ তাহলে কে ছিল ওই সময়? এই আওয়ামী লীগ সরকারের পক্ষে কে কাজ করছে ভাই? সবাই তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল। তাহলে এই সরকার পড়তো নাকি? দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ গৃহবধূ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে নামছে। আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আমি দেখছি আমাদের কলিগদের মধ্যে, তার কিশোরী কন্যাকে হাতে নিয়ে এসে রাজপথে আসছে, বাচ্চা মেয়ে ক্লাস 3 না 4 পড়ে, তাকে নিয়ে রাজপথে আসছে। বিপদ হইতে পারতো, বাপেরও বিপদ হইতে পারতো, বাচ্চারও বিপদ হইতে পারতো। কেউ তো ওগুলো মাথায় রাখে নাই। তারা মনে করছে এই আন্দোলনে সবাইকে থাকতে হবে। এরা প্রত্যেকে তো জুলাই যোদ্ধা। তো ওকে কে, যে লোকটা নাকি একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থন থাকার কারণে সেই লোককে যে পিটায় গায়ে হাত ঝাড়ু দিয়া, এই পিটানোর মাধ্যমে সে জুলাই চেতনাকে ভুলণ্ঠিত করে। জুলাই চেতনা কি সকল লোকের রাজনৈতিক অধিকারের কথা বলে না? বলে তো। গণতান্ত্রিক যে ভাই, এটাকে আপনি গণতন্ত্র বলবেন? পৃথিবীর কেউ এটাকে গণতন্ত্র বলবে? যে একটা রাজনৈতিক মতাদর্শ, আমি সে আদর্শের পক্ষে কাজ করব, ওই আদর্শের পক্ষে আমি কথা বলবো। ধরেন আমি যাকে নেতা মনে করি, যা আদর্শকে আমি বিশ্বাস করি, তার স্মরণে আমি এখানে একটা ফুল নিয়ে যাব, সেটা আপনি আমরা করতে দিবেন না। কিন্তু যারা মাসুদ কামাল, আমরা তো দেখলাম যে জুলাইয়ের পরেও বিরোধিতা, রাজনৈতিক বিভাজনের কথা যদি আমরা বলি, তীব্র আকার ধারণ করেছে। এর নেপথ্যে কি কারণ থাকতে পারে? বিরোধিতা কোনো সমস্যা না। আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই, জনগণ আর সেই রাজনীতি সমর্থনও করে না। এর মধ্য দিয়ে বিরোধী দলকে কি প্রধানমন্ত্রী কঠোর রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিলেন? না, ইঙ্গিত কঠোর দিলেন কিনা সফট দিয়ে আমি যাই না, তবে আমি ওনার সঙ্গে একমত। ভাই, আপনি রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করলে কি সমস্যা মিটবে? সমাধান হবে? আপনি আলোচনা করেন, আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা তো নেই। এখন তো সমালোচনা করার অনেক প্ল্যাটফর্ম আছে, তাই না? আপনি যদি মনে করেন যে আপনার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্ম নেই, আপনি সোশ্যাল মিডিয়ায় যান। সোশ্যাল মিডিয়ার সমালোচনা তো অনেক মানুষ যদি গ্রহণ করে সমালোচনাটা আপনার, এটার মাধ্যমে একটা জনমত গড়ে উঠবে। দেখেন, একটা কথা বলি, একটা সরকারকে 5 বছরের জন্য দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে। তারা ওখানে গিয়েছে, তারা দেশের জন্য কাজ করবে, এবং তারা কাজ করতে যেয়ে যদি কোনো ঝামেলা করে, যদি কোনো ব্যর্থতার পরিচয় দেয়, সেটা কিন্তু জনগণ কিন্তু দেখতেছে প্রতিদিন, এবং জনগণ তার সমালোচনা করবে, এবং সেই সমালোচনাগুলো সরকার তাদের নিবে, বিবেচনায় নিবেন, নিয়ে তারা সেভাবে নিজেদেরকে রেকটিফাই করবেন। কিন্তু বিরোধী দল যখন বলছে সরকারকে মেয়াদ পূর্ণ করতে দেওয়া হবে না, যখন আবারও গণ-অভ্যুত্থানের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অনিবার্য কথা বলা হচ্ছে, গণতান্ত্রিক চর্চার একটা বিরোধিতা। যদি বিরোধী দলের সেই ক্ষমতা থাকে, করুক না,
আমার তো কোনো না নাই। যদি বিরোধী দল মনে করে তারা সরকারকে ক্ষমতা মেয়াদ পূর্ণ করতে দেবে না, তো করুক, সেটা তার তো সেই বলার অধিকার আছে। আমার তো কোনো আপত্তি নাই, তাদের সেই বলার অধিকার আছে। তারা বলতেই পারে যে আমরা তাদের ক্ষমতা পূরণ করতে দিব না। যদি আপনাদের সেই ক্ষমতা থাকে তো করেন না রে ভাই, করেন, আমরা দেখতে চাই, করেন। মানুষ, তাদেরকেও বুঝতে হবে যে মানুষ তাদের এই আচরণটাকে কীভাবে নিচ্ছে। ভাই আপনি রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করলে আপনার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাবে, তা তো হচ্ছে না, হচ্ছে বর্তমান হচ্ছে তো না। অর্থনৈতিক বাস্তবতায় রাতারাতি সকল সমস্যার সমাধান সম্ভব কি? সেটা আমি বলতে পারবো, সেটা সরকার বলতে পারবে। তবে ভাই আপনি বাস্তবতার কথাটা আমাকে শুনে লাভ নাই, কারণ আমার কথা হলো কি ভাই, আমি এত বুঝি না, আমি বুঝি আমি আমার সুইচে টিপ দেব, আমার ফ্যান চলবে, আমি এটা বুঝি। এই জন্য যদি দেশের অবস্থা খারাপ হয় আমি বেশি টাকা পে করবো। যদি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, যদি উৎপাদন করতে গেলে বিদ্যুতের দাম বেশি পড়ে, আমি দাম বাড়াই দিব, কারণ এটা তো আমার জন্য একা পারবে না। যদি সরকার আমাকে ভালোবাসে, সে আমাকে সাবসিডি দিবে, সেটা তার ব্যাপার। আমি এইটার উপরে সিদ্ধান্ত নেব যে আগামীতে এই সরকারের সঙ্গে আমি থাকবো কি থাকবো না, আগামীতে এই সরকারকে আমি ফিরিয়ে আনবো কি আনবো না। যদি আমি বাড়তি না পাই, আনবো না। যদি বাড়তি পাই আবার আনার চেষ্টা করবো। বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার। কিন্তু এখন আমি যদি মনে করি অবস্থা আমার এতই খারাপ হয়ে গেছে যে আজকে আমার সরকারকে ফালাইতে হবে, যদি আমি মনে করি, তো আমার তো সেই অধিকার আছে। আমি রাস্তায় যাব, যে চিৎকার করব যে আজকে এই সরকারকে ফালাইতে হবে, আপনারা সবাই আমার সঙ্গে আসেন। এবং যদি কেউ না আসে তখন বুঝতে হবে যে আমি ভুল করতেছি। সিম্পল কিন্তু। এখন বিরোধী দল যদি মনে করে তারা আজকেই ফালাই দিবে, তো দেখ ফলে, আমরা তো না করতেছি এটা। পারলে ফালান ভাই, পারলে ফালান, কিন্তু আপনি দাবি করতে যেয়ে আমাদেরকে ডিস্টার্ব করেন না। আমার কথা হলো ক্লিয়ার, আপনি পারলে ফালান, কিন্তু দাবি আদায় করতে যে আপনি আমার রাস্তা বন্ধ করে দেবেন, আমার ডিস্টার্ব করবেন, তা হবে না। আমি ডিস্টারবেন্স দিব না, আমি সাধারণ মানুষ, আমি রাস্তা বন্ধ রাজনীতি করতে আমি কাউকে দেবো, তাহলে আমার চাহিদা। আবার উনি যদি বলে না রাস্তা বন্ধই করুক, ওর সঙ্গে আমিও আছি, তাহলে উনি যাবে, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আমি চাই না, আমি চাইবো আপনি নিয়মতান্ত্রিক আন্দোলন করেন, সরকার ফেলাই দেন পারলে পরে, আমার কোনো না নাই। কিন্তু আমি যদি চাই সরকার থাকবে 5 বছর। ধন্যবাদ জানাচ্ছি। জনাব এম এ আজিজ, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে গ্যাস দে, বিদ্যুৎ দে, এগুলো হঠকারিতা। বিরোধী দল কি হঠকারিতা করছে, কি মনে করছেন? না, কিছু কিছু জায়গায় বিরোধী দল তো আন্দোলন করবে, দাবি তুলবে, এটা তো বিরোধী দল, এই জন্যই তো গণতন্ত্র হবে। কিন্তু যদি অবাস্তব দাবি তোলে তাহলে তো জনগণ সাপোর্ট করবে না। যেমন আগে বলেছেন, গণভোট যদি বাস্তবায়ন না করে তাহলে সরকার ফেলে দেওয়া হবে। গণভোট কেন বাস্তবায়ন করবে? বাস্তবায়ন তো হয়ে গেছে আমি বলবো, কারণ হাইকোর্টে মামলা ছিল, সেটা সুপ্রিম কোর্ট আপিল করেছে, তার বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছে। তারপর 7 ক, খ, তারপর আরও একটা করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করছে, গণভোট রিভাইভ করে বাকিটা সংসদের কাছে ছেড়ে দিয়েছে। সংসদ এখন বিএনপি সরকার বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আগে বলতো যে নোট অফ ডিসেন্ট করব, এখন সব করবে। এখন সংসদে আমি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে না, এখন আর সেই জায়গা নেই। এখন বলছে যে জুলাই সনদ, তারা কমিটি অফার করছে যে 12 জনের কমিটি হবে। তখন তো বিরোধী দলের নেতা বলছে কমিটি করেন, 50-50 করেন। কেন 50-50 করবে কেন? তারা 7-5 ঘোষণা দিছে। আপনি যদি 5-এ অংশগ্রহণ করতেন তাহলে তো অটোমেটিক যে বিষয়ে আপত্তি দিতেন সেটা যদি না মানে, বিএনপি যদি না মানে, সরকার না মানলে আপনি মাঠে বলতেন। এখন তো তারা ওই কমিটিতে যোগদান করে নাই। কিন্তু আমার কথা হলো, সুপ্রিম কোর্টের রায় দিছে যে আপনার বাকি সব কিছু সংসদে সেটেল করবেন। তো আপনি তাহলে বলেন যে আমি সুপ্রিম কোর্ট মানি না, সুপ্রিম কোর্টের রায় মানি না, সেটা বলেন। ওখানে তো দেখছি জামাতের উকিলও ছিল, তো সেখানে তো বিএনপির কেউ তো আপিল করে নাই। বিএনপি যে আপিল করছে, যেটা আপিল করে নাই, তো প্রথম দিকে আমি শুনলাম যে হাইকোর্টের রায়কে বাতিল করার জন্য আপিল করা হয়েছে। আসলে সরকারি দলের কেউ আপিল করে নাই, সেখানে তো অন্যরা করছে। কিন্তু আমার কথা হলো, সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবে, মানেন। আর নাহলে সব অভ্যুত্থানের শক্তি মাঠে সরকার ফেলে দিবেন,
এটা কেমনে ফেলবেন আপনি? জুলাই সনদ প্রধানমন্ত্রী কিন্তু আরো বাস্তবায়ন বলেছেন করবেন। বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন, বাস্তবায়ন করব। কিন্তু ইতিমধ্যে তো আমরা দেখছি যে বিরোধী দল রাজপথে নেমেছে, আন্দোলন করছে, তারা কি আসলে আলোচনায় সাড়া দেবে? না, বলছি যে ভালো পরিকল্পনা। বিরোধী দলও কিন্তু মাইলেজ পেতে চায়। সংসদ তো আছে, অভ্যুত্থানের শক্তি সংসদে উত্থাপন করুক না, আমরা শুনি, বিতর্ক হোক না, প্রত্যেকটা ইস্যু বিতর্ক হোক না, হয় না তো। মাঠে যান জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদের ব্যাকগ্রাউন্ড নাইবে বললাম, আমি বলি সুপ্রিম কোর্ট তো একটা রায় দিছে, সুপ্রিম কোর্টের রায় মানেন, মানে আপনার সংসদে গিয়ে আলোচনা করেন। তারপরে দেখেন আনুপাতিক হারে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, আনুপাতিক হারে উচ্চ মহিলা আসনে নমিনেশন হবে, তো সেটা তো মানে নাই। বিএনপি জামাতে ইসলাম তো এই সংসদের সিট অনুযায়ী নমিনেশন দিয়ে দিছে, নারী আসনে নমিনেশন দিয়ে দিছে, সংসদে বানায় দিছে, তো তারাই তো মানল না। তো আর অন্যটা এখন কি বলতে চায়, এখন এই জন্য বলছি যে আমার কথা হলো বিরোধী দল সংসদে বসে তাদের বলুক কি কি সমস্যা, কি কি বলুক, আন্দোলন করলে আন্দোলন করুক, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত হলে তো জনগণকে পাক্ষে পাবে না। জনগণ পারলে আন্দোলন ফেলে দিক, সরকারকে সমস্যা নেই, ফেলে দিক। আর প্রধানমন্ত্রী যে বলতেছে যে আপনার যদি যুক্তিসঙ্গত সমর্থন দেয়, পরামর্শ দেয়, তো বাস্তবায়ন করবে। হ্যাঁ, করবে তো। যুক্তিসঙ্গত আমি দুইটা নৈতিক ব্যাপার, একটা হলো অভ্যুত্থানের শক্তি, হ্যাঁ, লোক হাসায় দরকার নাই, আপনারা পরামর্শ দেন, সমস্যা আছে পরামর্শ দেন। বাস্তবায়ন তো করতে চাইছে প্রধানমন্ত্রী, এটা পাবলিকলি বলতে চাইছেন। বাস্তবায়ন না করলে আমরা তার বিরোধী দলের পক্ষে কথা বলবো, সমস্যা নাই। কিন্তু এটা কোন কথা যে আপনি ধরেন, আমি বলি যেমন আমি আগেও বলছি যে ধরেন এই যে ঢাকা শহরে যতগুলো কাঁচা বাজার আছে, কাঁচা বাজারের অধিকাংশ কাঁচা বাজারে কিন্তু বিরোধী দলের নেতারা এমপি হয়েছে। সেখানে কারণ বাজার বলেন, আপনি এই যে বলেন, এই বাড্ডা মাছের আড়ত বলেন, এই যে বনশ্রীতে শেষের যে একটা বাজার আছে ওই বাজার বলেন, সবই তো কারণ বাজার। এই যে তারপরে যাত্রাবাড়ি বাজার বলেন, সব জায়গায় তো বিরোধী দল আছে, বিরোধী দল আছে। ওখানে চাঁদাবাজি হয় কেন? তাহলে কে চাঁদা খায়? তাহলে বলতে হবে তো, তুমি এমপি হয়েছে, তোমার দায়িত্ব ওখানে চাঁদাবাজি